নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প বস্ত্র। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তবে আমার গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। শুরু করছি আজকের গল্প। যাই বাবু, আদাব। কাঠের ছেদ দিচ্ছিল মোবারক। ঘাসের উপর ফেলে রাখা জামাটা কাঁধের উপর তুলে নিল হঠাৎ। চললি এক্ষুনি? হ্যাঁ বাবু, বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে। লাশ কাটা ঘর, চিতা খোলা, সব পথে পড়ে। বাবাজান বলে দিয়েছে আঁধার না নামাতেই যেন বাড়ি ফিরি। রাস্তাটা ভালো নয়। মোবারক উমেদার পিয়ন, অল্প বয়স, গোঁফ দাড়ির রেখা এখনও পড়েনি। সেই মোবারকের অনেক দিনের আগেকার পুরনোর একটা কথা মনে পড়ল হঠাৎ। নলতাকুড়ের পথে এসে বেড়াতে বেড়াতে কত দূর চলে এসেছে খেয়াল করিনি। এবার ফেরার পথ ঠাউর করতে গিয়ে দেখি আঁধার বেশ ঘনিয়ে উঠেছে। জ্যাল জেলে দিন আলোর পর হঠাৎ আঁধারের ঠাস বুনন কেমন ভয় করতে লাগলো। আজ হাঁটবার নয়, পথে জনমানুষ নেই, চারিদিক খাঁ খাঁ করছে। সামনেই চিতা খোলা, লাশ কাটার ঘর, গাছগাছালির মধ্যে দিয়ে সরু পায়ে চলা পথ, দুধারে লটা ঘাস। নিজের পায়ের শব্দে নিজেই চমকে উঠতে লাগলুম। বিশাল বলিষ্ঠ একটা পাহাড়ে গাছপালা মেলে দিয়ে দাঁড়িয়ে আছে। সেই গাছ থেকে নাকি ভূত নামে, হেঁটে বেড়ায়, মোলাকাত করে, কথা কয়। হাতে টর্চ আছে, তাতে যেন বিশেষ ভরসা হলো না। মনে হলো অন্য অস্ত্র কিছু নিয়ে এলে হতো পকেটে। ভাবছি এমনই, সামনে তাকিয়ে দেখি ভূত, স্পষ্ট ভূত। গাছ থেকে নেমে আসছে কি না কে জানে, কিন্তু দস্তুর মতো হাঁটছে সম্মুখ দিয়ে। ঠিক যেন হাঁটতে পারছে না, ঢ্যাঙা লিকলিকে হাত পা, আর আগাগোড়া কালো এক রাঙা। ঠাউর করতেই মনে হলো সম্পূর্ণ লিকলিকে হাত পা আর আগাগোড়া কালো রং। উলঙ্গ, আঁতকে গায়ের রং সাদা হয়ে গেল। টিপলুম টর্চ, আলোর সাড়া পেয়ে শূন্যে মিলিয়ে যাবে তক্ষুনি যেন শক্তি নেই। গাছ থেকে নেমে আসছে এ কথা ভাবা যায় না, যেন নিজেই ভরকে গেছে। হাঁটু মুড়ে পথের পাশে ঝোপের আড়ালে বসে পড়ল হঠাৎ। এই নগ্নতাটা আতঙ্কের নয়, হাহাকারের, মৃত্যুর নয়, সর্ব অপহরণের। স্বচক্ষে ভূত দেখার সুযোগ ছাড়া হবে না, কেননা লোকটাকে চিনতে পেরেছি। বুড়ো ছাদেম ফকির, অনুদয়ে গায়ে গরুর দুধ দুয়ে আমার বাড়িতে যোগান দিত। বলেছিল একদিন, কাপড় পাওয়া যাবে বাবু? বলেছিলুম রেশন কার্ড যাদের আছে তারা পাবে একখানা, বাড়ি প্রতি একখানা। আছে তোমার রেশন কার্ড? আছে। তুমি তো মিউনিসিপ্যালিটির বাইরে। আমার এক গাঁট যা ধরেছি চোর বাজারে, তা বিলোচ্ছি শহরের লোকদের। আমাদের তবে কি হবে? অনেকক্ষণ ভেবে বলেছিলুম, সার্কেল অফিসার সাহেবের কাছে গিয়ে খোঁজ করো। তারপর আর আসেনি ছেদেম। সেদিন কোমরের নিচে এক হাত অব্দি একটা ন্যাকড়ার ঘোর ছিল। সেই ফালিটা নিশ্চয়ই নেংটে হয়েছিল আস্তে আস্তে। আজ একেবারে বস্ত্রহীন। ওর পিছনে নিশ্চয়ই কোনো স্ত্রীলোক আছে, নইলে ও কাঁদে না, নইলে ও লজ্জা কিসের। কিন্তু ওখানেও কি করছে? দুটো একটা লোক আসছে ছুটে। একজন কদমমালি আদালতের রাত্রে চৌকিদার, চলেছে শহরের দিকে। ভেবেছে চোর ছেঁচোর কাউকে ধরেছি বোধ হয়। কিন্তু চোর যদি বা কাঁদে, এমন কুঁকড়ি শুকড়ি হয়ে কাঁদে কেন? জিজ্ঞাসা করো তো, করছে কি ও ওখানে? আর কি জিজ্ঞাসা করব? কদমালি বুঝতে পেরেছে ব্যাপারটা, বলল শ্মশানে কাপড় খুঁজতে বেরিয়েছে, যদি পাই ন্যাকড়া ফালি, চটের টুকরো বা বালিশের খোল। বললুম কেন? কে জানে। আমার বাড়িতে যেও কাল সকালে, কাপড় দেব একখানা। আমার রেশন কার্ডের বুনিয়াদে কাপড় জোগাড় করছিলুম একখানা। খেলো, মোটা কাপড়, পাড়াটা বাজে, যদিও সেটা আমার পরার মতো নয়, তবু সংগ্রহ করে রেখেছিলুম, চাকর ঠাকুরের কাজে লাগবে সময় হলে।
নীরবে সে দান করব এমন সুযোগ ঘুণাক্ষরেও ছিল না। কিন্তু মৃত নয়, রুগ্ন নয়, স্বাভাবিক সুস্থ একটা মানুষ উলঙ্গ হয়ে থাকবে, এর অসঙ্গতিটা মুহূর্তের জন্য অস্থির করে তুলল। মানুষ দরিদ্র হতে পারে, কিন্তু তার দরিদ্রের চিহ্ন যে ছিন্ন বস্ত্র, তার নিদর্শনটুকু যে বাঁচিয়ে রাখতে পারে না। কিন্তু কাল ও আমার বাড়ি যাবে কি করে কাপড় আনতে? ও যে এখন সমস্ত সভ্যতা, সমস্ত গোঁজামিলের বাইরে। কদমালি বলল, ওর বাড়ি চেনে? এই তো সামনে ওর বাড়ি। খানিকটা জঙ্গলে অন্ধকারের দিকে সে আঙুল তুললে। পরদিন কদমালির হাতে নতুন একখানা কাপড় দিলুম। বললুম, খবরদার ঠিকঠাক পৌঁছে দিও ছেদেম ফকিরকে। পার কিন্তু আমার মনে থাকবে। পাঁজিতে দেখে শুভ দিন দেখে নববস্ত্র পরিধান করতে হয়। কত শুভদিন চলে গেছে পঞ্জিকার পৃষ্ঠায়, কিন্তু ছেদেমের বস্ত্রহীন হৃতবস্ত্র এলো না নতুন হয়ে। আজ নিশ্চয়ই ছেদেম ফকিরের মুখে হাসি দেখব। আজ নিশ্চয়ই রাত্রের এক পাশে দাঁড়িয়ে সে আমাকে সেলাম করবে। সন্ধ্যার মোহনার মুখে দিনের হাল ফেলাতে না হেলাতেই বেরিয়ে পড়লুম নালকাকুড়ের পথে। চলে এলুম শ্মশান পেরিয়ে। কোন জায়গায় ছেদেম ফকিরের বাড়ি আন্দাজ করে দাঁড়ালুম কাছাকাছি। কাছেই ছোট্টখাট্ট একটা ভিড়। ফিসির ফিসির কথা। কেউ কতক্ষণ দাঁড়ায়, দেখে তারপর চলে যায়। দেখলুম কদমালি আছে কিনা। কদমালি এখনো বেরোয়নি লণ্ঠন হাতে করে, তার রাত পাহারায়। যারা জটলা করেছে তাদের কাউকে চিনি না। এগিয়ে গিয়ে শুধুলুম, কি ব্যাপার? এই দেখুন। তখনও গাছপালা একেবারে ঝাপসা হয়ে আসেনি। দেখলুম একটা সাধারণ আম গাছ, তারই একটা ডালে কি একটা ঝুলছে। সন্দেহ কি, আমাদের ছেদেম ফকির। তেমনি নিঃস্ব, তেমনি নগ্ন, তেমনি নিরবকাশ। কয়েকজনের সঙ্গে করে এগুলুম গাছের নিচে। সন্দেহ কি, ছেদেম ফকিরের গলায় আমারই দেওয়া সেই নববস্ত্র। গলা ঘিরে দেখা যাচ্ছে সেই তীক্ষ্ণ লাল পাড়। এরই জন্য কি কাপড়ের দরকার হয়েছিল ছেদেমের? বললুম, বাড়ি কোনটা ওর? জঙ্গলের মধ্যে একখানেই শুধু ভাড়া ভাঙা কুড়ে ঘর, সেখানে। সবাই বললে, ওই তো। মাতব্বর মতন একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম, ওর বাড়ির লোকেরা জানে? কেউ নেই বাড়িতে, কাউকে দেখতে পেলুম না। কতক্ষণ থেকেই বা ঝুলছে? বললে আরেকজন। সত্যি একটা টু শব্দ নেই কোথাও। কেউ একটা কান্নার আঁচড় কাটছে না। আশ্চর্য। তবে কালকে ছেদেম কাঁদছিল নিজে মরতে পারছে না বলে। নতুন দক্ষিণের বাতাস, বোল ধরা ডালগুলো কাঁপছে মৃদু মৃদু। মনে হলো আমাকে সে সেলাম করছে, যেন বলছে, আমায় তুমি মান বাঁচালে বাবু আমার। উলঙ্গতা আর দেখতে বা দেখাতে হলো না নিজেকে। লণ্ঠন হাতে এলো কদমালি। ঠেসে অনেকটা গালাগালি করল ছেদেমকে। নতুন বস্ত্রের এই পরিণাম। আত্মহত্যায় যদি করবি তবে এক গাছের দড়ি জোগাড় করলি না কেন? হাট করে নতুন কাপড় গলায় জড়াতে গেলি। এরই জন্য তোকে কাপড় এনেছিলুম। ভাবলুম এ কি তার প্রতিশোধ না প্রতারণা। লণ্ঠন নিয়ে কদমালিও খুঁজে এলো তার কুঁড়ে ঘর। আনাজ কানাজ, গলি খুঁজি, খোপ ঝাড়, জঙ্গলের মধ্যে সাপের ফসফসানি, ঝরা পাতার নিঃশ্বাস। শূন্য ও শুকনো ঘর। মাদুর পেতে কেউ শোয়নি। শিকে থেকে নামায়নি হাঁড়িকুড়ি। জল বা আগুনের রেখা পড়েনি কোথাও। শুধু ছাড়া গরুটা ঘাস চিবোচ্ছে আর বাছুরটা ঘোরাঘুরি করছে। একা লোকের পক্ষে এই বৃতৃষ্ণা অবাস্তব নয়। কে ছিল এই লোকটার? কেউ বলতে পারে না। যদি বা কেউ ছিল, গত দুর্ভিক্ষে সাবার হয়ে গেছে। কেউ কেউ মন্তব্য করলে, ভাতের দুর্ভিক্ষে, কাপড়ের দুর্ভিক্ষে যে লোকে মরে এই দেখলুম প্রথম। কিন্তু কাপড়ের বেলায় দুর্ভিক্ষ কোথায় ছেদেম ফকিরের? তাকে তো জোগাড় করে দিয়েছিলুম একখানা। তা কোমরে না রেখে গলায় জড়ালো কেন? কোন দুঃখে? শেষ পর্যন্ত দুঃখ না হয়ে রাগ হতে লাগলো। বললুম, থানায় খবর গেছে? এতেলে নিয়ে গেছে দফাদার। আর কেউ যখন নেই, পঞ্চায়েতকে ডেকে আজুমানা খবর দাও, কাফন দাফনের ব্যবস্থা করাও। সকালবেলাটা শহরের মধ্যে হাঁটি। রবিবার বলে গেলুম নালকাকুড়োর পথে, সেই যেখানে ছেদেম ফকিরের বাড়ি। সেই আম গাছ। স্পষ্ট দিনের আলোতে নিতে হবে তার অবস্থানের জ্যামিতিটা, আয়ত্তে আনতে হবে তার অনুভবের পরিমণ্ডল। হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেলুম।
বেশ মুক্ত কণ্ঠের কান্না, আর আশ্চর্য নারী কণ্ঠের। কে কাঁদছে? এগুলো কুঁড়ে ঘরের দিকে। ছেদিম ফকিরের পরিবার আর তার পুতের বউ। পুত মরেছে এ বসন্তে, কে একজন বললে সহানুভূতির স্বরে। কেন কাঁদছে কেন? যেন ভীষণ অবাক হয়ে গেছি। প্রশ্নটি এমনই খাপচারা শোনালো। ছেদিম ফকির গলায় দড়ি দিয়ে মরেছে। পুলিশের হাঙ্গামার পর লাশ নিয়ে গেছে কবর খোলায়। কাল ছিল কোথায় এরা সমস্ত দিন রাত্রে? ছেদিম ফকিরের পরিবার আর পুতের বউ মরে গিয়েছিল নাকি? মুছে গিয়েছিল নাকি? লুকিয়েছিল নাকি জঙ্গলে? পর্দাসীন হলেও শোকের প্রাবল্যে এখন আর এক আবরু নেই, কিংবা এখনই হয়তো আবরু আছে। লোকের সামনে করতে পারছে না শোকের দুরন্ত দুঃসাহস। এগিয়ে গিয়ে দেখলুম হেলে পড়া চালের নিচে দাবার উপরে ছেদেমের পরিবার আর তার পুতের বউ গা ঘেঁষাঘেঁষি করে বসে জিগড়ি দিয়ে কাঁদছে, যেন সদ্য সদ্য ঘটেছে ঘটনাটা, কিংবা সদ্য সদ্য কাঁদার ছাড়পত্র পেয়েছে তারা, পেয়েছে আত্মঘোষণার স্বাধীনতা। তাদের পরনে সন্দেহ কি? আমারই দেওয়া সেই লাল পাড় ধুতি ছিল 2 ছিন্ন অংশ, ফালা দেওয়ার আগে খুলে দিয়েছিল ছেদেমের গলা থেকে। লাশখানায় চালান দেওয়ার আগে সেই কাপড়ের সসম্মানে 3 অংশ বোধ হয় হাতে পড়তো না। আর আগেই শাশুড়িতে বউয়ে ভাগ করে নিলে ছেদেম ফকির মরত কি করে? নমস্কার।